ফুল স্ক্রিন আছে, ফুল স্ক্রিনে দেখাচ্ছে। জি জি স্যার, স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। Compassion and compassionate communities. So, good afternoon, everyone. So, one of the important topics for palliative care is empathy and compassion, and related to this compassionate communities. Compassionate communities. এখন কেন এটা নিয়ে কথা বলছি? কারণ যেখানে আমাদের সারা পৃথিবীতে এখন যেহেতু এক্সপেক্টেন্সি অফ লাইফ বেড়ে যাচ্ছে, সো পিপল আর লিভিং লঙ্গার, এবং তার সাথে সাথে ক্রনিক ইলনেস জিনিস বাড়ছে, সাথে বার্ডেন বাড়ছে, এন্ড অফ লাইফ বার্ডেন, এবং একই সাথে সাথে সোশ্যাল আইসোলেশনটা বাড়ছে। সো এখন এই অবস্থার ক্ষেত্রে সে এমপ্যাথি এন্ড কম্প্যাশন এটাকে শুধুমাত্র আমরা সফট স্কিল হিসেবে না দেখে, বরং একটা হেলদি এনভায়রনমেন্ট, হেলদি সোসাইটি গঠন করার জন্য এটা একটা এসেনশিয়াল কম্পোনেন্ট হয়ে দাঁড়াচ্ছে। সো এই জন্য আমরা আজকে এই জিনিসগুলো নিয়ে আলাপ করব। ফার্স্টে আসছে এমপ্যাথি। আমাকে একটু সহজ ভাষায় বাংলায় বলেন, এমপ্যাথি শব্দটার মিনিং কি, আর এমপ্যাথি বলতে কি বোঝায়? কে বলবেন, বলেন। কেউ কথা বলেন না কেন? মারুফা আপু, এমপ্যাথি শব্দ। আপনি যদি রেসপন্স করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এমপ্যাথি শব্দটার মিনিং কি, আর এমপ্যাথি বলতে কি বোঝায়? স্যার, স্যার কোশ্চেনটা আরেকবার। এমপ্যাথি শব্দটার মিনিং কি, বাংলা মিনিং কি, আর এমপ্যাথি বলতে কি বোঝায়? সহানুভূতি। সহানুভূতি। মানে আচ্ছা, ওকে। আর এমপ্যাথি মানে কি, কি বোঝায়? সহানুভূতি বলতে স্যার কোনো পেশেন্ট যদি আমাদের কাছে তার শারীরিক অবস্থার কথা বুঝে, আমরা যদি পেশেন্টের সাথে সহানুভূতির সাথে আহ আহ তার সাথে আচরণ করি বা তার অবস্থাটা যদি বুঝে তার সাথে ওই অনুযায়ী ব্যবহার করি স্যার। ওকে, ঠিক আছে। আর কম্প্যাশন মানে কি? অন্য কেউ চাইলে আহ বলতে পারেন কম্প্যাশনের মিনিং কি, কম্প্যাশন বলতে কি বোঝায়। স্যার কম। স্যার কম্প্রেশনটা হচ্ছে এমপ্যাথির শো করার পরে ওই রিলেটেড যদি আমরা কোনো অ্যাক্ট করি আর কি স্যার। যেমন হতে পারে কোনো একটা রোগী হয়তো মারা গেছে, ওনার সাথে হুম। হয়তো বাড়িয়ালে কিংবা মৃত্যুর যে প্রসেস গুলা, রিচুয়াল গুলা থাকে ওইগুলাতে হেল্প করা, ওনার সাথে সময় হুম। কাটানো, ওই জিনিসটা কম্প্রেশন। আচ্ছা, ঠিক আছে। আর বাংলা মিনিং কি দাঁড়ায় কম্প্যাশনের? কম্প্যাশনেট মানে দয়াশীল। সহমর্মিতা। না, সহানুভূতিশীল। সহানুভূতি, সহানুভূতিশীল। সো এই বাংলা মিনিং গুলো আসলে একটা এক এক জায়গায় ঘুরে ফিরে আসে, সো আমরা একটু দেখি। সো এমপ্যাথি, যেটাকে বলা হচ্ছে অন্যের আবেগ অনুভূতির সাথে একাত্ম হওয়া, যেটা বাংলাটাকে বলা হচ্ছে সহমর্মিতা বা সমব্যথী হওয়া। সো আরেকটা জিনিস হচ্ছে কম্প্যাশন, যেখানে কম্প্যাশনের বাংলা যেটা যেটা বোঝাচ্ছে অপরের দুঃখে দুঃখ বোধ করে। আরেকটা যেটা বোঝা যায় সহানুভূতি অথবা মমতা বলা যেতে পারে, যেহেতু আমরা কম্প্যাশনেট নারায়ণগঞ্জ এটা বলছি, মমতাময় নারায়ণগঞ্জ, সো কম্প্যাশন একটা বাংলা হতে পারে মমতা। সো কেন আমাদের এখনকার দিনে এত এসেনশিয়াল এমপ্যাথি এন্ড কম্প্যাশন? কারণ যেটা বলেছি যে স্যার, যেহেতু, হ্যাঁ, স্যার, কেউ কিছু বলছেন? স্যার, বলছিলাম তাহলে এই কম্প্যাশনেটের পার্থক্য বলছিলাম স্যার। হ্যাঁ, বলেন পার্থ। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, পার্থ বলেন। হ্যালো স্যার, বলছিলাম হচ্ছে যে কম্প্যাশনের কম্প্যাশনের বাংলা স্যার যেটা দেখানো হচ্ছে সহানুভূতি, তাহলে স্যার সিম্প্যাথি আর কম্প্যাশনের মধ্যে ডিফারেন্সটা কি স্যার? সিম্প্যাথিও তো আমি আমার কাছে এইটা সহানুভূতি। একেবারে, জি, আমি আমি একটু লাস্টে গিয়ে বলবো এই টার্মগুলো আসলে ওভারল্যাপিং হয়ে যায়। আর যদিও এখানে সহানুভূতি লেখা আছে, আমার মনে হয় সহানুভূতি টার্মটা না লিখে মনে রেখে আপনার মমতা কথাটা মনে রাখেন। ঠিক আছে, এটা আমার আসলে চেঞ্জ করা উচিত ছিল। মমতার শব্দটা মনে রাখেন। ওকে। জি স্যার। সিম্পেথির ক্ষেত্রে বরং সহানুভূতি কথাটা খাটবে বেশি। ঠিক আছে। যেটা বলছিলাম যে আজকের দিনে এই এমপ্যাথি এবং কম্প্যাশনটা কেন বেশি ইম্পর্টেন্ট, কারণ যে এই ছোট্ট একটা গ্রাফের মতন দেখতে পাচ্ছেন, এটা ল্যান্ডসেটের একটা এস্টিমেটেড প্রজেকশন অনুযায়ী আমি বলতেছি যে যতই দিন বাড়বে 2060
ষাট সাল নাগাদ কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের ক্রনিক ইলনেসের সংখ্যা বাড়ছে, স্পেশালি যেক্ষেত্রে ম্যালিগনেন্ট নিওপ্লাজম বা সিভিডি কথা যদি আমরা বলি, লাং ডিজিজ যা যা আছে এগুলোর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। এবং এই সংখ্যাটা বাড়ার সাথে সাথে লোনলিনেস বাড়তেছে, সোশ্যাল আইসোলেশন, ফ্র্যাগমেন্টেশন, এই জিনিসগুলো বাড়তেছে। কিন্তু মানুষ কিন্তু এই সমাজেই বাস করে, সো এখানে এই ক্রনিক ইলনেস বাড়ার সাথে সাথে তাদের কেয়ার টেকিং এর জন্য শুধুমাত্র যে হেলথ প্রফেশনালরা কাজ করবে তা কিন্তু না, বরং একটা কমিউনিটিতে একটা মানুষের পাশে কিন্তু ফার্স্ট এই কমিউনিটি বা ফ্যামিলি মেম্বার তারা এসে বাড়ায়। সো এই জন্য যে রোল অফ ইন্ডিভিজুয়াল এবং কমিউনিটিজ ইন হিলিং, সেই জিনিসটাও কিন্তু দিন দিন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এবং যখন আমরা এই কমিউনিটি থেকে দেখি একসাথে অপরের সাথে জন্য কাজ করতেছে, তখন আসলে এই কম্প্যাশনেট কমিউনিটিটা গড়ে ওঠে। সো ফার্স্টে আসি, এক 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 করে শুরু করি। প্রথমে এমপ্যাথি নিয়ে কথা বলি। সো এমপ্যাথিকে বলা হচ্ছে কি এলিমেন্ট ইন ফ্যামিলি অ্যান্ড পেশেন্ট সেন্টার্ড কেয়ার। এবং এটা যেটা বাংলায় বলেছিলাম সেটাকে যদি ইংরেজিতে বলি, দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিংস অফ অ্যানাদার পার্সন, যে অন্য একটা মানুষের দুঃখ কষ্টকে বোঝাটা যে ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে এমপ্যাথি। সো এমপ্যাথিতে কি লাভ? এমপ্যাথি হেল্পস আস টু ম্যানেজ পেশেন্টস অ্যান্ড their ফ্যামিলিজ ইমোশনস অ্যান্ড ওপেন্স আপ কমিউনিকেশন। সো একটা মানুষ এবং তার পরিবারের যে সমস্যাগুলো আছে, সাফারিং আছে, আবেগ অনুভূতি আছে, সেগুলোকে বুঝে তাদের সাথে যদি আমরা সেটা বুঝতে পারি, তাদের সাথে ফার্দার যে কমিউনিকেশন, সেটাতে আমাদেরকে হেল্প করছে এমপ্যাথি। সো যখন আমরা এমপ্যাথির কথা বলছি, এমপ্যাথির ক্ষেত্রে কিন্তু কোনো ফেকিং নাই, কোনো লাইং নাই। এবং এমপ্যাথি মাস্ট বি জেনুইন টু ক্রিয়েট পজিটিভ ইন্টারাকশনস। কারণ আমি যদি এখানে যদি ভং ধরি বা যদি অভিনয় করি, তাহলে কিন্তু আমার সেক্ষেত্রে আমার উপর ট্রাস্টটা কিন্তু আসবে না। সো এটা এমপ্যাথিটা জেনুইন হতে হবে, না হলে যে পেশেন্টটা আমি কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, সেখানে কিন্তু পেশেন্ট আমাদেরকে কিন্তু বিলিভ করবে না সেক্ষেত্রে। আচ্ছা, এখন ক্যান উই বিকাম জেনুইনলি মোর এমপ্যাথেটিক, কি মনে হয়? এমপ্যাথেটিক হওয়া পসিবল কিনা? কারণ অনেকে বলতে পারেন যে আমি আসলে মানুষের সাথে মিশতে পারি না, বা আমার মধ্যে এই জিনিসটা নাই, আল্লাহ আমাকে দেয় নাই, বা ছোটবেলা থেকে এরকম, আমি এরকম না। তো সেই অবস্থান থেকে আমি জিজ্ঞেস করছি যে কেন আমরা কি জেনুইনলি এমপ্যাথেটিক হতে পারি কিনা, কি মনে হয়? নিতুল আপু, আপনি যদি একটু রেসপন্স করেন। স্যার, হতে পারি জেনুইনলি যদি নিজে থেকে করা যায়, আমার মনে হয় সম্ভব। মিতুল, তাহলে বলেন, ধরলাম যে যেগুলো বললাম নেগেটিভ পয়েন্ট, যে আপনি ছোটবেলা থেকে কাঠখোট্টা, আপনি মানুষের সাথে মিশতে পারেন না, আপনি মনে করেন যে আপনার মধ্যে এমপ্যাথেটিক হওয়ার মতন ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় নাই, তাহলে কি আপনি এমপ্যাথেটিক হতে পারবেন? পসিবল? স্যার, আই সেটা মিন কিন্তু ইজ ইট একটু অ্যান, ডিফিকাল্ট হবে, কিন্তু মানে হ্যাঁ, একেবারেই যে পসিবল না সেটা না, কিছুটা হলেও পসিবল হবে, হয়তো বা 100% হবে না, বাট কিছুটা হবে। ওকে, রাইট, ইয়েস পসিবল। যে আমার মধ্যে মানে যে জিনিসটা আমি বলার চেষ্টা করছি, যে এমপ্যাথি কোনো ইনহেরেন্ট বা ইনবর্ন ক্ষমতা না, এটা আসলে কিন্তু ইয়ে করা সম্ভব, শেখা সম্ভব, ডেভেলপ করা সম্ভব। সো এমপ্যাথি ইজ নট এ জাস্ট স্ট্যাটিক পার্সোনালিটি ট্রেট, এমপ্যাথি ইজ এ সেট অফ স্কিলস which can be developed over time by practicing. সো স্কিলস যেগুলা দ্বারা মানে এমপ্যাথি গড়ে ওঠে, যেমন একটা হতে পারে ক্রিয়েটিভিটি, তারপর ফিলিং সেফ, অন্যের সাথে ইমোশনাল কানেকশন তৈরি করা, বন্ডিং তৈরি করা, অন্যের প্রয়োজনটাকে আইডেন্টিফাই করতে পারা, মানুষের সাথে মিশে কোলাবোরেট করে টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করা, নেগোশিয়েট করা, যেমন যে কোনো আমি নেগেটিভ পজিশনে বা যদি চ্যালেঞ্জিং পজিশনে পড়ি, তাহলে আমাকে নেগোশিয়েট করে সেই জায়গাটা থেকে বের হওয়ার উপায় বের করা। সো এই স্কিলগুলা কিন্তু আমার এমপ্যাথির মাধ্যমে কিন্তু আস্তে আস্তে গড়ে উঠছে কিন্তু এটা। সো এখন এমপ্যাথি বলতে গেলে তিন ধরনের এমপ্যাথির কথা চলে আসে: ইমোশনাল, কগনিটিভ, আর একটা হচ্ছে বিহেভিয়ারাল বা কম্প্যাশনেট। এখানে কোনটা কি, কারো কোনো আইডিয়া আছে? কোন এমপ্যাথি এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবেন? এনি আইডিয়া? মমতাজ আপু, জি আপনি আছেন? ভাইয়া। জি। আপু, জি, আপনি একটু যদি আপনার রেসপন্সটা শেয়ার করেন। স্যার, কোয়েশ্চেনটা একটু রিপিট করলে ভালো হতো, আমার এখানে নেটওয়ার্ক একটু ঝামেলা করতেছে তো। আপনার তিন ধরনের এমপ্যাথির নাম দেখতে পাচ্ছেন স্ক্রিনে। জি স্যার। কগনেটিভটাকে আগে বলি। কগনেটিভ
ইমোশনাল এবং লাস্টটা হচ্ছে বিহেভিয়ারাল বা কম্প্যাশনেট। এই তিনটে এমপ্যাথি কোনটা কি এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবেন? ইমোশনাল কগনিটিভ। অন্য কেউ হেল্প করতে স্যার পারবেন ইমোশনাল মমতাজকে? স্যার হ্যাঁ বলেন। ইমোশনাল এমপ্যাথি স্যার, আমার মনে হয় আর কি, যেটা যে আমি আসলে তার মানে ইমোশনাল কি প্রবলেম মানে তার মনে হচ্ছে বা ফিল হচ্ছে সেটা আমি বুঝতেছি। যে তার কি মানে সে কি অ্যাংরি ফিল করতেছে না স্যাড ফিল করতেছে বা ফ্রাস্ট্রেটেড ফিল করতেছে, এটা আমি মানে ওইভাবে বুঝতেছি যে তার কিরকম ইমোশনাল, ইমোশনাল ওকে। প্রবলেম ফিল করছে। হুম। বিহেভিয়ারাল কগনিটিভ স্যার, বাকিটা আসলে আমি শিওরলি বলতে পারতেছি না। আর আর কেউ কি হেল্প করতে চান মমতাজকে? ইমোশনালটা হচ্ছে কারো কষ্টটা অনুধাবন করতে পারা সেটা। আর হুম। কগনিটিভটা হচ্ছে স্যার মূলত আহ, মানে আমি তার ফিলিংসটা যদি বুঝতে নাও পারি, কিন্তু তার পার্সপেক্টিভ বা তার পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটাকে দেখা, এটা একটা। আর বিহেভিয়ার হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি যদি তার জন্য কোনো কিছু করতে চাই বা করতে অ্যাকশনের মাধ্যমে সেটা। রাইট, ভেরি গুড। সো ধরলাম যে মমতাজের বাসায় আহ, কোনো একটা ঝামেলা হয়েছে, মমতাজ খুব স্ট্রেসে আছে হয়তো। ধরলাম ধরলাম যে তার বাসার কেউ এখন সিক। কালকে মমতাজের বেতনের বেতন তুলছিল, বেতন সহ টাকার ব্যাগটা হারাই গেছে। সো এর কিছু নিয়ে সবকিছু নিয়ে স্ট্রেসফুল কন্ডিশনে যাচ্ছে, সামনে আবার পরীক্ষাও আছে। সো আমরা যে আন্ডারস্ট্যান্ড করলাম, বুঝলাম যে মমতাজ যখন স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জিনিসটা হচ্ছে কগনিটিভ এমপ্যাথি। আমরা নিজেকে যদি মমতাজের জায়গায় চিন্তা করে মমতাজের যে কষ্টটা আছে সেটা অনুভব করার চেষ্টা করি, মানে পুটিং আওয়ার সেলস ইন্টু অ্যানাদার শুজ যেটা বলি সবসময়, সেটা হচ্ছে ইমোশনাল এমপ্যাথি। আর মমতাজের এই কষ্টটা কমানোর জন্য আমি কোনো কিছু অ্যাকশন নিলাম, তাকে কোনো সাপোর্ট দিলাম অ্যাক্টিভলি, দেন দিস ইজ কম্প্যাশনেট এমপ্যাথি, যেটা পার্থ একই কথাটাই বলার চেষ্টা করেছেন। ক্লিয়ার সবার কাছে? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। ওকে, তাহলে আমি এইটা দিয়ে আগে শুরু করি। কগনিটিভ এমপ্যাথি। সো যেটা বলেছিলাম, কগনিটিভ এমপ্যাথি হচ্ছে অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড হাউ এ পার্সন ফিলস অ্যান্ড হোয়াট দে মাইট বি থিঙ্কিং। সো এটা আমাদের কি, যে হেল্প করছে কিভাবে আরেকজন পার্সনের সাথে বাই কমিউনিকেটিং আন্ডারস্ট্যান্ডিং, যে হ্যাঁ মমতাজ এখন একটা স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। দেন তারপর আমি যদি বলি ইমোশনাল এমপ্যাথি, যে ইমোশনাল এমপ্যাথিটা হচ্ছে অ্যাবিলিটি টু শেয়ার দ্য ফিলিংস অফ অ্যানাদার পার্সন। সো অনেকে এটাকে ইমোশনাল কন্টাজিয়নও বলে। আচ্ছা, তাহলে এটা কি আমি যখন আরেকজনের কষ্টটাকে নিজের মনে করে সেই জায়গায় নিজেকে চিন্তা করে অনুধাবন করব, তখন সেই জায়গাটা আমার কি হবে, সেটা ইমোশনাল এমপ্যাথি, এবং আমরা এখানে ইমোশনাল কানেকশনটা গড়ে তোলার চেষ্টা করব। সো ইমোশনাল কন্টাজেন্ট আবার কি বলছে, যে এরকম যদি আপনি সবসময় যদি অন্যের কষ্টটাকে নিজের মধ্যে অনুধাবন করতে চান, তখন দেখা যায় যে আপনার মধ্যে কিন্তু এই ধরনের ইমোশন বা ফিলিংস কাজ করা শুরু করে। সো এটা খারাপ দিক হচ্ছে যে আপনি যদি খুব বেশি বেশি যদি এটার মধ্যে ডিপে ঢুকে পড়েন, তাহলে কিন্তু আপনি দেখা যাবে যে আপনি নিজে একটা ইমোশনাল রোলার কোস্টারের মধ্যে দিয়ে যাচ্ছেন। সো যার কারণে আপনি একটা সময় বার্ন আউট হয়ে যেতে পারেন, নিজেকে আর প্রোটেক্ট করতে পারবেন না। হয়তো আপনার মধ্যে একটা ডিটাচমেন্ট বা নামনেস চলে আসতে পারে, যেটাকে বলা হয় আসলে কম্প্যাশন ফ্যাটিক। সো টু মাচ ইমোশন বা টু মাচ এমপ্যাথি যে খারাপ হতে পারে, সেটা এক্সাম্পল হচ্ছে এইটা। তাহলে কগনিটিভ এমপ্যাথি বললাম, সেই জায়গা থেকে ইমোশনাল এমপ্যাথি বললাম। ইমোশনাল এমপ্যাথি যদি টু মাচ হয়, তাহলে সেখান থেকে কম্প্যাশন ফ্যাটিক হতে পারে, সেটা বললাম। এবং লাস্টিকে যেটা আছে, সেটা হচ্ছে বিহেভিয়ারাল বা কম্প্যাশনেট এমপ্যাথি। সো আগেরগুলো যেগুলো শুধুমাত্র আন্ডারস্ট্যান্ডিং বা অ্যাক্টিভলি আন্ডারস্ট্যান্ডিং এর উপরে ছিল, সেই জায়গা থেকে আমরা একটু সরে গিয়ে মানে একটু আগায় গিয়ে এখন অ্যাকশন নিচ্ছি। সো আমরা গিয়ে কোনো অ্যাকশনের মাধ্যমে তাহলে আরেকটা মানুষের যে কষ্ট আছে সেটাকে কমানোর জন্য কিছু করার চেষ্টা করলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের কম্প্যাশনেট এমপ্যাথি। তাহলে এক নজরে যদি দেখি, এমপ্যাথিকে বলা হচ্ছে অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য থটস ফিলিংস অ্যান্ড পার্সপেক্টিভস অফ অ্যানাদার পার্সন। এবং যেটা আমাদেরকে যেটা বলেছি যে অন্যের মানে শুধুমাত্র অন্যের কষ্টটা বাইরে থেকে দেখা ছাড়াও আমরা তাদের নিজের জায়গায় চিন্তা করে সেই জায়গাটায় আহ, তার ওই অবস্থানে থেকে এই কষ্টটা অনুধাবন করার চেষ্টা করা। এবং ইফেক্টিভ সোশ্যাল ফাংশনিং এর জন্য দিস ভেরি ইম্পর্টেন্ট। যদি আমরা যদি আমাদের নিজেদের মধ্যে যদি এমপ্যাথি না থাকে,
তাহলে কিন্তু আমাদের মধ্যে পার্সোনাল কনফ্লিক্ট ডেভেলপ করতে পারে, আমাদের বিহেভিয়ার গুলো অ্যান্টি সোশ্যাল অ্যাবিউজিভ টাইপ বিহেভিয়ার হতে পারে, এবং রিলেশনশিপ স্ট্যাটাসও কিন্তু খারাপ হয়ে যেতে পারে। সো যাদের মধ্যে এরকম একেবারে এমপ্যাথি থাকে না, তাদের মধ্যে একটা ডিসঅর্ডার যেমন এমপ্যাথি ডেফিসিট ডিসঅর্ডার, সেরকম এই ধরনের কিছু জিনিস প্রবলেম রাইজ করতে পারে। আবার যেটা বলেছি, যদি হাইপার এমপ্যাথি হয়ে যায়, হাইপার এমপ্যাথি সিনড্রোম, সেক্ষেত্রে আমাদের যে অন্যের সাথে আমি আবার ঠিক মতন কানেক্টও করতে পারবো না, বরং আমি নিজেই বরং ফ্যাটিকড হয়ে যাব, সেই জিনিসটাও হইতে পারে। সো আমরা কখন মনে করব যে একটা মানুষের মধ্যে এমপ্যাথি আছে? যখন তারা গুড অ্যাট লিসনিং টু আদার্স, অ্যাক্টিভ লিসনিং করে, ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারে অন্যের মধ্যে দিয়ে কি যাচ্ছে, এবং সবসময় কোনো কিছু বলা বা করার আগে চিন্তা করে যে আমার একটা অ্যাকশন কিভাবে অন্যকে প্রভাবিত করতে পারে, অলওয়েজ কিন অফ হেল্পিং পিপল হু আর সাফারিং, অন্যকে সাহায্য করার জন্য সবসময় উদ্গ্রীব, টেন টু ফিল ওভারওয়েলড বাই নেগেটিভ এক্সপিরিয়েন্সেস, যখন আমি কোনো নেগেটিভ জিনিস দেখি মানুষের মধ্যে সেটা আমাকে নাড়া দেয়। দেখা যায় যে এমপ্যাথি, যাদের মধ্যে এমপ্যাথিটা বেশি, তারা আবার পঞ্চ ইন্দ্রিয় বা যেগুলো আছে যেমন সাউন্ড, সাইট, স্মেল, সেন্সেশন, এগুলোর প্রতি হাইলি সেন্সিটিভ। এবং যে অনেক সময় দেখা যায় যে খুব বেশি এমপ্যাথি হলে সেটা ইমোশনাল এবং সেন্সরি ওভারলোডও হইতে পারে কিন্তু। সো এই যে যে তিন ধরনের এমপ্যাথির কথা বললাম, যে বলেন দেখি কোন ধরনের এমপ্যাথিটা আপনি সবচেয়ে বেশি ইউজ করেন? কগনিটিভ, ইমোশনাল অ্যান্ড বিহেভিয়ার, বা কগনিটিভ ইউজ আপনারা করি স্যার করেন? আমরা বেশি। কগনিটিভ ইউজ করেন মানে আমরা বাইরে থেকে দেখে বুঝি যে হ্যাঁ মানুষটা কষ্টে আছে। ওকে, গুড। কগনিটিভ এবং এমপ্যাথি দুইটাই স্যার। কগনিটিভ আরেকটা? এমপ্যাথি স্যার। না, পুরাটাই তো কগনিটিভ এমপ্যাথি। কগনিটিভ এমপ্যাথি মানে আমি কগনিটিভ এমপ্যাথি, ইমোশনাল এমপ্যাথি, আর একটা হচ্ছে কম্প্যাশনেট এমপ্যাথি, এই তিনটার মধ্যে কোনটা আপনারা সবচেয়ে বেশি ইয়ে করেন, ফেস করেন? স্যার কগনিটিভ এন্ড ইমোশনাল স্যার, এমপ্যাথি কগনিটিভ ইমোশনাল, বরং ইমোশনাল যেটা অনেক আমাদের ক্ষেত্রে স্যার এই যে যেটা বিহেভিয়ারালটা অনেক সময় হয়ে ওঠে না স্যার। অনেক সময় হয়ে ওঠে না, দ্যাটস এখন ওকে, ফাইন। স্যার আমার হাবিব ভাইয়ের সাথে আমার একটা মানে মতবিরোধ আছে। আমাদের বলেন। সামনে তো সারাদিন রুগী আসতেই থাকে স্যার। আমরা জি। যদি প্রত্যেকের ইমোশনালি নিজেকে ইমোশনালি এমপ্যাথি দেখাইতে যাই, ওটা হয় না, হুম কারণ পরের রুগীটাও আমাকে দেখতে হবে। সামনাসামনি বসে হুম। শুধু কগনিটিভ টুকুই আমরা দেখাইতে পারি, ইমোশনাল স্যার সম্ভব না আমার মতে। ইয়া। সো কঠিন। এটা একটা বড় একটা কনস্ট্রেন্ট। হ্যাঁ, আপনি আউটডোরে গিয়ে 50টা রোগী দেখে কোনো ধরনের এমপ্যাথি দেখানোটাই টাফ হয়ে যায়। যার কারণে দেখা যায় যে আমাদের দেশে আমরা শুধুমাত্র ফিজিক্যাল জিনিসগুলো নিয়ে থাকি, সাইকোলজিক্যাল, সোশ্যাল, স্পিরিচুয়াল এগুলো থেকে দূরে থাকি। আর এগুলো অ্যাসেস করতে না পারলে তো আপনি এমপ্যাথি জিনিসগুলো আসবেই না, রাইট? সো এখন এমপ্যাথির ইম্পর্টেন্সটা কি প্যালিয়েটিভ কেয়ারের ক্ষেত্রে? সো তিনটা জায়গাতে ইম্পর্টেন্স আছে পেশেন্টের জন্য, পেশেন্টের কেয়ার গিভারের, আই মিন ফর কেয়ার গিভার, দ্যাট মিনস আমাদের প্রফেশনাল কেয়ার গিভার, আমাদের কথা বলা হচ্ছে, এবং পেশেন্টের ফ্যামিলির জন্য। সো এমপ্যাথি নিদর্শন কি হইতে পারে, যে আমি আমাদের যে প্রজেক্ট আছে কম্প্যাশন নারায়ণগঞ্জ থেকে দেখাচ্ছি, যে এটা একজন ভলান্টিয়ার ছবি, যে একটা রুগীর সাথে কতটা মমতা দিয়া হয়তো চোখের পানি মুছাই দিচ্ছে, এরকম কিছু একটা। তারপরে দেখা যাচ্ছে যে এখানে ক্লাস দিচ্ছি আমি, এখন পারবো না। তারপর যেটা আছে এখানে, যেটা দেখা যাচ্ছে যে আরেকজন ভলান্টিয়ার আছে, যে ভলান্টিয়ার এসে এখানে রোগীর পাশে বসছে, সময় দিচ্ছে তাকে। সো ভলান্টিয়ার কিভাবে এই এমপ্যাথি গুলো শো করার চেষ্টা করে? এক নাম্বার হচ্ছে যে শোনা। আমরা জানি যে একটা মানুষকে সাইকো সোশ্যাল সাপোর্ট দেওয়ার জন্য বা স্পিরিচুয়াল সাপোর্ট দেওয়ার জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। এবং আমরা কথা কম বলবো এবং রোগী বা তার পরিবারের কথাটা বেশি শুনবো। এবং সামটাইমস তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা কোনো কিছু করতে না পারলেও অন্তত অ্যাটলিস্ট তাদের কষ্টের সাথে আমরা সমবেত, এটা বোঝানোর জন্য আমরা সাইলেন্স মেনটেন করতে পারি। কারণ যে কথাটা বলছে, যেটা আছে, আহ, তার, আই মিন, একই সাথে এই জিনিসটা বলা হচ্ছে হোয়াটসঅ্যাপ পাওয়ার। সো এই পাওয়ারটা আবার নেগেটিভও হইতে পারে, পজিটিভও হইতে পারে। দ্যাট মিনস আপনি এমন কিছু বললেন, যে অল্প কথা বললেন, বা আপনি তার সাথে তার কষ্টটা বুঝতে পারছেন, বা আপনি তার সাথে আছেন, এই ধরনের কথা হয়তো তাকে একই সাথে যেমন তাকে পজিটিভ ফিডব্যাক যোগাতে পারে, আবার আপনার এমন কিছু কথা আছে যেগুলো আপনি হয়তো বেশি বলার কারণে সেটা তার মধ্যে নেগেটিভ জিনিসও তৈরি করতে পারে। সো যেমন লাইক আপনি তাকে ব্লেম দিলেন যে আপনি এরকম করছেন দেখে আপনার আজকে এই অবস্থা, অথবা আপনি তার কথা শোনাচ্ছে বরং আপনি নিজে তাকে উল্টা কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করলেন। সো এই জন্য মানে পজিটিভ নেগেটিভ দুইটাই কিন্তু হতে পারে। সো আমরা যখন কথা বলি,
স্পেশালি যখন পেশেন্ট এরকম ফ্রাজাইল বা ভালনারেবল পজিশনে থাকে, তখন আসলে আমাদের ওয়ার্ড কোনটা কিরকম ইফেক্ট ফেলবে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সো এতক্ষণ আমরা এমপ্যাথি নিয়ে কথা বললাম, এখন আমরা একটু মুভ করি কম্প্যাশনের দিকে। সো কম্প্যাশন, যেটা কথা বলেছিলাম, মমতা, আহ, মমতা, হ্যাঁ। সো কম্প্যাশনকে বলা হচ্ছে অ্যাবিলিটি অ্যান্ড উইলিংনেস টু স্ট্যান্ড অ্যালংসাইড সামওয়ান অ্যান্ড টু পুট দেয়ার নিডস বিফোর ইউর ওন। তাহলে একজনটা মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। সো দেখেন সিঁড়ির ধাপটা আছে যে অ্যাপ্যাথি, সিম্প্যাথি, এমপ্যাথি, দেন কম্প্যাশন। মানে এমপ্যাথি থেকে যদি আরেকটু উপরে উঠি আমরা, তাহলে সেটাকে কম্প্যাশন বলা হচ্ছে, এক ধাপ আগে। সো যখন যদি একটা মানুষ এরকম কম্প্যাশনেট হয়, তাহলে কি চেষ্টা করবে? প্রথমে হচ্ছে পেশেন্টটা যে পেইন আছে সেটা বুঝবে, দ্যাট ইজ সিম্প্যাথি। তারপর তাদের পেইনটাকে ফিল করার চেষ্টা করবে, হুইচ ইজ এমপ্যাথি। অ্যান্ড দেন দে উইল ডু দেয়ার বেস্ট টু অ্যালিভিয়েট দ্য পেশেন্টস পেইন বা সাফারিং। তাহলে সেটা হচ্ছে কম্প্যাশন। ল্যাটিন যেহেতু শব্দ কম্প্যাশন, সেখান থেকে আসছে ল্যাটিন শব্দ এটা। কম্প্যাশনের বাংলা মিনিং হচ্ছে টু সাফার উইথ। সো এই জন্য কম্প্যাশনের আরেকটা নাম বলা হচ্ছে যে এমপ্যাথির পরবর্তী, যেহেতু এমপ্যাথি উইথ অ্যাকশন। সো কম্প্যাশনের মানে কি দাঁড়ালো? যে আমি একজনের সাফারিংটা নোটিস করব, দেন এটা দ্বারা আমি প্রভাবিত হব, বিং মুভড বাই বি ইট অ্যান্ড ফিলিং ইট, দেন ডুইং সামথিং টু হেল্প। যেখানে এমপ্যাথি বলছে আই ফিল উইথ ইউ, কম্প্যাশন বলছে আই উইল ওয়াক উইথ ইউ অ্যান্ড আই উইল হেল্প। ঠিক আছে? সো দিস ইজ দ্য ডিফারেন্স। একটা মানুষ যদি কম্প্যাশনেট হয়, তাহলে he will not run away from the suffering, he will not feel overwhelmed by the suffering, and he will not pretend the suffering does not exist. কথাগুলো কি আপনারা রিয়েলাইজ করতে পারছেন? যে একটা মানুষ কম্প্যাশনেট হলে অন্যের দুঃখ বা কষ্ট দেখে আহ, মানে আমার কিছু করতে হবে, আমার উপর দায় এসে পড়তেছে, এরকম ভেবে পালা যাবে না। বা সেই কষ্ট বা সাফারিং দেখে খুব বেশি প্রভাবিত হয়ে ওভারওয়েলড হয়ে পড়বে না। আবার এমন কিছু ভাব করবে না, যেহেতু আমি কিছু করতে পারবো না বা আমার কিছু করার সামর্থ্য না বা আমি কিছু করতে চাচ্ছি না, দেখে পেশেন্টের বা ওই ফ্যামিলির সাফারিংটাকে টোটালি আমি ইগনোর করে যাব, সেই জিনিসটা আমি করব না। সো ইনস্টিড, যিনি কম্প্যাশনেট, উনি এই সাফারিংটার সাথে থাকার চেষ্টা করবেন। সো এই জন্য আমরা যদি কম্প্যাশন শো করি, তাহলে আমাদেরকে এটা কিন্তু আসলে একটা মানুষের সাথে বা একটা পেশেন্ট বা ফ্যামিলির সাথে আরো বেশি সময়ের সাথে অ্যাটাচ করাটার আহ, চেষ্টা করবে, আই মিন আমাদেরকে হেল্প করবে আরো। একটা ভিডিও দেখি। আরে ভিডিওটা ছাড়লে আবার ইয়া হবে কিনা, সাউন্ড আসবে কিনা? আপনারা কি সাউন্ড শুনতে পান? না স্যার। ভিডিওটা ছাড়লে কি? হ্যাঁ, না স্যার। সাউন্ড শোনা যায় না। এই রে যন্ত্রণা, সাউন্ডটা যেন কেমনে শুনে ভুলে গেলাম। সাউন্ডটা শোনার উপায় হচ্ছে শেয়ার কম্পিউটার সাউন্ড স্টেরিও। দেখেন তো এখন শোনা যায় কিনা। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে।
বলেন, ভিডিওতে দেখে কি বুঝলেন? কিছু বোঝা গেছে? মহিউদ্দিন কি হলো? রমিজ। এই ভিডিওটা তো আগে অনেকে দেখছেন মনে হয়, এর আগে যখন ক্লাস নিয়েছি তখন জি দেখাচ্ছিলাম। স্যার। যে কি স্যার, ভিডিওটার মানে স্যার কি, মানে কি বুঝেছে? এক একটা শো যখন পড়েছে এক এক রকমের ফিলিংস বা পেইন ওনার সামনে চলে আসছে আর কি। হুম। তারপর হুম। লাস্টে হচ্ছে আহ একটা শো ডোনেট করে দিয়েছে, যার যার শোটা বেশি নিডেড আর কি। ওনার হয়তো এই শোটা শুট আছে কিন্তু হুম, এই শোটা ডোনেট করে দিয়েছে, উনি তো এটা দিয়ে কি কি প্রকাশ পেলো? কম্প্যাশনেট। স্যার এমপ্যাথি, কম্প্যাশন কম্প্যাশনেট, কম্প্যাশন। কম্প্যাশন। এক্স্যাক্টলি। সো আমরা যে বলি যে এমপ্যাথি মানে, মানে এটা অনেকটাই প্রতীকী অর্থে দেখানো এখানে, যে এমপ্যাথি যে বলি আমরা, পুটিং ইউর সেলফ ইনটু অ্যানাদার শুজ। সো এখানে ওই ওই লোকটা যখন এক একটা শু ধরলো, দেখলো যে এক একটা শু এর কিন্তু এক এক রকম গল্প। লাইক প্রথমটা যেমন একটা বাচ্চা আইসোলেটেড হয়ে বসে আছে, ক্যান্টিনে খাচ্ছে। তারপর আবার দেখা গেলো একটা বাচ্চা তার বাবা মার কনফ্লিক্টের কারণে ডিস্টার্ব। তারপর সে তখন যখন গেল আরেকটা শুয়ের দিকে, যেটা দেখে মনে করলো আর এই শুটা তো চকচকে, তাহলে এটার গল্পটা নিশ্চয়ই ভালো হবে। অথচ সেই শুটা ধরে দেখলো যে হ্যাঁ, একজন হয়তো রিচ পিপল, কিন্তু সে কাউকে হারায় মনে হয়, সেজন্য সে ওই ওই মানুষটা ফ্রাস্ট্রেটেড। সো প্রতিটা শুয়ের কিন্তু আলাদা আলাদা গল্প আছে, আলাদা আলাদা সাফারিং আছে। এবং এই শুয়ের মাধ্যমে সে এই তার অন্যের কষ্টগুলা কিন্তু ফিল করার চেষ্টা করলো। দ্যাটস হাউ এমপ্যাথি ডেভেলপড। তারপরে এরপরে লাস্টে যখন আবার যখন বাস্তবে ফিরে আসার পর দেখালো যে পাশে পার্কে বসে থাকা লোকটার পায়ে জুতা নাই, তখন সে বুঝলো যে এই লোকটার জুতা নাই, তার জুতার প্রয়োজন আছে, এবং সে তার নিজের জুতাটা দিয়ে তাকে হেল্প করলো। সো এমপ্যাথি প্লাস অ্যাকশন, দ্যাট ইজ কম্প্যাশন। সো এখানে একটা ভিডিওর মাধ্যমে জাস্ট এমপ্যাথি এবং কম্প্যাশন এই দুটাকে হাইলাইট করার চেষ্টা করেছে। যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখলেন তারা কি থিমটা ধরতে পারছেন? যারা এই ব্যাচে নতুন আছেন আর কি। স্যার, এখন বুঝতে পারছি স্যার। প্রথম প্রথমে প্রথমে বুঝতে পারেন নাই? আচ্ছা, ঠিক আছে। বাকিদের কাছে ক্লিয়ার হয়েছে? রাফিয়া, সাইয়ম, সাইয়ম তো আগে দেখছে মনে হয়, মুশফিক, জি স্যার। কি? আচ্ছা, জি স্যার। ঠিক আছে, ওকে। ওকে, ঠিক আছে, তাহলে এখন সামনে সামনে আগায় আবার। ওকে, দেখেন, শুধু কম্প্যাশনে যে কথা বলছি, এটা শুধুমাত্র যে আমাদের মানুষের মধ্যে যে কম্প্যাশন থাকে না, থাকে এমন না শুধু, বরং অন্যান্য জীবজন্তু জানোয়ারের মধ্যে কিন্তু এই কম্প্যাশন দেখা যায়। যেমন বিড়ালটার গায়ে একটা টিয়া পাখি শুয়ে আছে, আবার এখানে কুকুরটা থেকে মনে হয় একটা বিড়ালের বাচ্চা দুধ খাচ্ছে না। সো এরকম কিন্তু জন্তু জানোয়ারের মধ্যেও কিন্তু কম্প্যাশন দেখা যায়। সো এখন কম্প্যাশন যেটা আমাদের সাবজেক্ট, যে প্যালিয়েটিভ কেয়ারে কম্প্যাশনের রোলটা কি? সো এইভাবে আমাদের এই কম্প্যাশন, আই মিন, খুবই প্রয়োজন প্যালিয়েটিভ কেয়ারের ক্ষেত্রে। কারণ মানুষে, যেটা আমরা জানি, প্যালিয়েটিভ কেয়ার সাফারিং কমানোর ক্ষেত্রে কাজ করে। সো এই কাজটা করতে গেলে যে অ্যাকশনটা, সেটা কিন্তু আসলে কম্প্যাশনের মাধ্যমে প্রকাশ পায় আর কি। সো আবারও দেখতে পাচ্ছেন যে কিছু ভলান্টিয়ারদের ছবি দেখতে পাচ্ছেন। লাইক এখানে রুগীর পাশে বসে তাকে হয়তো ফিজিওথেরাপি করাচ্ছে, এখানে একটা রুগীকে খাওয়াই দিচ্ছে, এই জিনিসগুলো করতেছে। সো প্যালিয়েটিভ কেয়ার কম্পাশন ইম্পর্টেন্স একই সাথে যেমন পেশেন্টের জন্য, কেয়ার গিভারের জন্য, পেশেন্টের ফ্যামিলি সবার জন্য কিন্তু ইম্পর্টেন্সটা আছে। এখন আমি এরপরে চলে যাই যে মেইনলি এখানে ভলান্টিয়ারদের কথা বলা হয়েছে, আই মিন জেনারেল পিপলের কথা। আমি হেলথ প্রফেশনালের বাইরে গিয়ে যে সমাজের মানুষ যে ভলান্টিয়ার হিসেবে কাজ করে কিভাবে আপনার প্যালিয়েটিভ কেয়ার প্রোভাইড করতে পারে বা কম্প্যাশন শো করতে পারে, যেমন তাদের যে সাইকোলজিক্যাল ডিস্ট্রেস আছে সেটা ম্যানেজ করার ক্ষেত্রে হেল্প করতে পারে, তাদের সাফারিং গুলো অ্যাড্রেস করা, নিড গুলো অ্যাসেস করা, তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট করা, এগুলোর মাধ্যমে কাজ করতে পারে। যেমন দেখেন আরো কিছু এক্সাম্পল দেখায় যে একটা মানুষ যে দিনের পর দিন ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে, যেহেতু উনি বিছানা শয্যাশায়ী রোগী, সো তাকে একটু আলো বাতাসের মুখ দেখানোর জন্য কিন্তু তাকে কিন্তু এই হুইল চেয়ারে করে রাস্তায় বের করে নিয়ে আসা হয়েছে। সো রাস্তায় বের করে নিয়ে এসে তাকে সম্ভবত পার্কে না কোন দিকে জন্য নিয়ে যাচ্ছে, হ্যাঁ পার্কে নিয়ে গেছে। পার্কে ঘোরানোর পর তাকে একটা জুসও খেতে দেওয়া হয়েছে। আবার একটু পরে তাকে একটা, নদী তো আর নাই ওখানে, নদীর ধার বা পুকুরের ধারে নিয়ে যাওয়া হয়েছে। সো এই জিনিসগুলোর মাধ্যমে এই মানুষটা যিনি বহুদিন আলো বাতাসে মুখ দেখেন নাই, তাকে কিন্তু আবার একটু চিয়ার আপ করা কিন্তু সুযোগ করে দেওয়া হয়েছে এখানে কিন্তু।
আবার আরেকটা ছবি যদি দেখি যে এই বাচ্চাটাকে সাথে সময় কাটানো হচ্ছে, এটা একটা প্রবাবলি মেবি সেরেব্রাল পলসির বাচ্চা হতে পারে। সো এই বাচ্চাটাকে তার সাথে ফিজিওথেরাপি করে ব্যায়াম করে হেল্প করা হচ্ছে। তারপর আরেকটা, এটাও এখানে ফিজিওথেরাপি দেখানো হচ্ছে, এখানে ওই বাচ্চাটার সাথে খেলা খেলা হচ্ছে, একটা পুতুল দিয়ে খেলতেছে। এই ছবি আবার আসলো কেন? আচ্ছা, তারপর এই যে রুগীটার সাথে সময় কাটানো হচ্ছে, মোস্ট লাইকলি স্ট্রোকের রুগী, স্ট্রোকের পেশেন্টের সাথে টাইম স্পেন্ড করতেছে। সো এই এমপ্যাথি এন্ড কম্প্যাশন কেন ম্যাটার করে? কারণ একটা হচ্ছে ফার্স্ট অফ অল ইন্ডিভিজুয়াল ইম্প্যাক্ট, যেমন আমাদের রেজিলিয়েন্স গ্রো করতে, আমাদের স্ট্রেস কমাতে এবং নিজের ওয়েলবিং ইমপ্রুভের জন্য কাজ করে। লাইক আমাদেরকে এটা এক ধরনের ইনার ফিলিং দেয়, ইনার পিস দেয়। দুই নম্বর হচ্ছে হেলথ কেয়ার ইম্প্যাক্ট, উপর ইম্প্যাক্ট, কারণ এটা আমাদের পেশেন্ট স্যাটিসফ্যাকশন বাড়ায়, অ্যাডহেন্স টু দ্য হেলথ কেয়ার সিস্টেম বাড়ায় এবং বেটার আউটকাম ইনশিওর করে। সোশ্যাল ইম্প্যাক্টের ইয়ে কি, যে আমাদের স্টিগমা রিডিউস করতে, সলিডারিটি বিল্ড করতে, ট্রাস্ট গঠন করতে, এগুলো করতে আমাদের কিন্তু হেল্প করতেছে। সো লাস্টে এই জায়গাটার মধ্যে শেষ করার আগে দিয়ে যে কথাটা আহ, প্রার্থনা সায়ন জন্য এনেছিলেন যে কোনটার মধ্যে কি ডিফারেন্স আছে, আমি যদি এক্সাম্পল দিয়ে বলি তাহলে সুবিধা হবে। যে পিটি, যেটা ফার্স্টে যদি বলা যায় যে করুণা, আই ফিল সরি ফর ইউ, এখানে শুধুমাত্র অন্যের জন্য সরি ফিল করাটা। যেমন আপনি আজকে সকালে ঘুম থেকে উঠে শুনলেন যে আপনি কক্সবাজারে থাকেন, আপনার ঢাকায় একটা ফ্রেন্ড বাইক অ্যাক্সিডেন্ট করেছে। সো আপনি কি করলেন, ফেসবুকের মধ্যে একটা ইয়ে দিয়ে দিলেন, স্টোরি দিয়ে দিলেন যে আমার আজকে ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছে। আপনার কিন্তু আপনার ফ্রেন্ডের সাথে কিন্তু কোনো কানেকশন বা কোনো কিছু হয়নি। এটা হচ্ছে পিটি, আপনি করুণা অনুভব করেছেন। সিম্প্যাথি বা সহানুভূতি, আপনি তার সাফারিংটা সম্বন্ধে একটু কেয়ার করলেন, কেয়ার করে তাকে একটা সিম্প্যাথি কার্ড পাঠিয়ে দিলেন বা হয়তো বা মোবাইলে একটা মেসেজ পাঠাইলেন। এটা 3 নম্বর হচ্ছে এমপ্যাথি, যেটা আমরা বলেছি সমব্যথী বা সহমর্মিতা, আপনি সেখানে তার সাফারিংসটা বোঝার চেষ্টা করলেন, যেটা আমরা অলরেডি কগনিটিভ এমপ্যাথি, ইমোশনাল এমপ্যাথি এগুলো বলেছি। সো আপনি হয়তো তাকে একটা ফোন দিলেন, ফোন দিয়ে তার সাথে কিছুক্ষণ কথা বললেন, তাকে তার সাথে বেশ কিছু সময় কথা বললেন, তার কষ্টটা বোঝার চেষ্টা করলেন, এই জিনিসগুলো করলেন। কম্প্রেশনটা কি, আপনি তার সাফারিংটা কমানোর জন্য কাজ করলেন। কি করলেন, আপনি কক্সবাজার থেকে ঢাকায় চলে আসলেন, ঢাকায় চলে এসে 7টা দিন আপনার ফ্রেন্ডের সাথে স্পেন্ড করলেন। যেহেতু তার পা ভেঙে গেছে, প্লাস্টার করা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, তাকে হাঁটা চলে সাহায্য করা, দরকার হলে একটু বাইরে নিয়ে যাওয়া, তাকে খাওয়ানো, এসবগুলোতে, বাথরুমে যাওয়া, এসবগুলোতে আপনি হেল্প করলেন। সেটা হচ্ছে আমি এক্সাম্পলের মাধ্যমে এই 4টা জিনিসের মধ্যে ইয়ে করার চেষ্টা করলাম আর কি। ঠিক আছে, এখন কি বোঝা গেছে 4টার মধ্যে পার্থক্যগুলো? জি স্যার। ওকে, সামনের দিকে যদি আগাই, এই কম্প্রেশন থেকে আমাদের কিন্তু আসলে আস্তে আস্তে কম্প্রেশনের কমিউনিটিজ এর আইডিয়াটা উঠে আসছে। সো এইগুলো হচ্ছে সেই কমিউনিটি গুলা যারা অ্যাক্টিভলি তাদের যে কমিউনিটি মেম্বার্স আছে তাদেরকে এই অসুস্থতার সময় আপনার বা অন্যান্য বিপদ আপদের সময়, ইভেন মৃত্যুর সময়, প্রিয়জনকে হারানোর সময় বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে তারা সাহায্য করছে। এবং এইটা যে আমাদের পাবলিক হেলথ অ্যাপ্রোচ টু প্যালিয়েটিভ কেয়ার বলা হয়, তার মধ্যে কিন্তু একটা মানে সবচেয়ে বড় ইয়ার যেটা স্ট্রংগেস্ট যে ইন্টারভেনশন, সেটা হচ্ছে কম্প্যাশনেট কমিউনিটিস। সো এখানে কি আইডিয়াটা কি কেন দরকার, কারণ বিকজ কেয়ার ইজ নট জাস্ট দ্য রোল অফ প্রফেশনালস বাট অলসো অফ দ্য কমিউনিটিস। সো এটা হচ্ছে তাই মেইন কি আইডিয়া কম্প্যাশনেট কমিউনিটি গড়ে ওঠার। সো আপনারা যদি নামটা শুনে থাকেন, অ্যালান ক্যালাহারের নাম শুনছেন কেউ? সানি হয়তো শুনে থাকতে পারে। আর কেউ শুনছেন অ্যালান ক্যালাহার? জি স্যার। কে? স্যার উনি হচ্ছে উনি ডেফ এন্ড ডাম্ব ছিলেন, নাকি দেখতেও পারতো না মনে হয়। তো ওনাকে হচ্ছে ছোটবেলায় ওনার বাবা মা হচ্ছে একটা টিচার এনে দিয়েছিলেন। আর ওনাকে হচ্ছে হাতে মানে টাচ দিয়ে হচ্ছে শেখানো হয়েছে আর কি, যে অনেক কিছু উনি ওভাবেই শিখছে, যে ধরে উনি হচ্ছে সবকিছু বলতে পারতেন। তো পরে উনি নিজেও একটা এরকম অর্গানাইজেশন ক্রিয়েট করছে আর কি, হেলেন কেলার ইন্টারন্যাশনাল, যেখানে হচ্ছে এই ধরনের আহ আহ, পেশেন্টদেরকে মমতাজ, আমি কিন্তু হেলেন কেলার বলি নাই, নিচে নামটা লেখা আছে দেখেন, অ্যালান ক্যালাহার। হেলেন কেলে, না স্যার সরি, এটা খেয়াল হ্যাঁ, করি নাই। কোথায় আমার মনে হচ্ছে চৌকির হেলেন তলা আর কেলার কোথায় আগরতলা, দুইটা তো দুই জিনিস হয়ে গেল। সানি, অ্যালান ক্যালাহার নামটা পরিচিত লাগে না? জি স্যার। কে অ্যালান ক্যালাহার কে? স্যার আমি ফেলোশিপে যতটুকু ক্লাস পান নাই? আহ, স্যার এই যে ফেলোশিপে স্যার উনি ছিলেন। জি। স্যার আমি যতটুকু মানে ওনার সম্পর্কে জানি আর কি স্যার, মানে
প্যালিয়েটিভ কেয়ার এবং মেন্টাল হেলথের অ্যাক্টিভিস্ট হিসেবে উনি কাজ করেন আর কি। নো, 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 নো। সো উনি, আমার যতটুকু জানা আছে, উনি পাবলিক হেলথ স্পেশালিস্ট, এবং যে পাবলিক হেলথ অ্যাপ্রোচ টু প্যালিয়েটিভ কেয়ার, এটার মেইন আইডিয়াটা আসছে কিন্তু এই অ্যালান ক্যালহারের কাছ থেকে। চেহারাটা যদি মনে করে থাকেন, বেশ বয়স্ক, প্রায় 90s এর কাছাকাছি একজন বয়স্ক লোক। আহ, এই ফেলোশিপে মনে হয় ক্লাস নিয়েছিলেন উনি, সববারই নেই, জি স্যার। প্রতিবারই নেই। সো স্যার উনি এই হচ্ছে মেবি, এই ফেলোশিপে স্যার উনি ওই যে ইন্টিগ্রেশন অফ দ্য প্যালিয়েটিভ কেয়ার ইন পাবলিক হেলথ সিচুয়েশন এরকম একটা টপিক এক্স্যাক্টলি, ক্লাস নিয়েছিলেন। এক্স্যাক্টলি। সো মেইনলি পাবলিক হেলথ অ্যাপ্রোচ নিয়ে উনি কথা বলেন সাধারণত। সো ওনার মেইনলি কম্প্যাশনেট সিটির উপরে লেখালেখি আছে কিছু, সেখান থেকে বলা হচ্ছে কম্প্যাশনেট সিটি চার্টার, যেখানে আসলে একটা কম্প্যাশনেট সিটি কেমন হইতে পারে, কি ক্রাইটেরিয়া থাকা উচিত, সেই জিনিসগুলো বলা হচ্ছে। সো অ্যালান কেলারের ভাষায় যদি আমি বলি, a city is not merely a place to work and access services, but equally a place to enjoy support in the safety and protection of each other's company. In schools, workplaces, places of worship and recreation, in cultural forums and social networks, anywhere within the city's influence, even to the end of our days. মানে একটা শহর বা সিটি মানে কিন্তু আমাদের শুধুমাত্র কাজ করার জায়গা বা বসবাসের জায়গা বা শুধু যে সার্ভিস নেওয়ার জায়গা, তা কিন্তু না। কিন্তু অ্যাজ এ হোল যে আমরা একজন আরেকজনের সাহচর্য বা কোম্পানি এনজয় করাটা, এই জিনিসগুলা, তারপর একজন আরেকজনকে ইনফ্লুয়েন্স করা, একজনের পাশে দাঁড়ানো, এই সব কিছু কিন্তু এই জায়গাটাকে কিন্তু বোঝাচ্ছে একটা। সো আমি আবার আরেকটা ভিডিও দেখাই। আহ, Let's think of our world আওয়াজ শোনা যাচ্ছে? আওয়াজ আসে ভিডিওর? জি স্যার, আসতেছে। হ্যাঁ, ঠিক as a আছে। little garden. You are in the center of your garden, and you have a couple of flowers around you. You would like to see more flower, so you spend time watering the seeds, nurturing the roots, and soon, beautiful flowers appear, and you're happy. But then, as you are looking out, you see your neighbours, Bob, across the road. And Bob doesn't have many flowers in his garden. He is getting older, his wife died last year, and his kids live far away. He has few chronic health conditions, and you see a nurse's car outside his house sometimes. And you think, maybe instead of just enjoying my garden, I could help Bob enjoy his garden too. I haven't spoken to him for a while. So you drop over and offer to help. He is delighted with the idea. So each Saturday after I finish in my garden, I help Bob in his garden. We water the seeds, nurture the roots, and soon beautiful flowers appear, and we were both happy. Bob said his garden was doing well now, but he had heard of a couple down the road, John and Jane, and John was dying from cancer, and Bob had noticed their garden needed some help. So together, Bob and I dropped over to Jane and John's house, and we watered the seeds, nurtured the roots, and soon beautiful flowers appeared, and we were all happy. John died not long after their flower had appeared, and although Jane was sad, she joined us each week in the garden. Bob talked to Jane about the loss of his wife, and this was a great comfort for Jane. So now when I look at my garden, I see Bob's garden, and I see Jane and John's garden. And I think of how it all started by watering a seed and nurturing the roots, and soon beautiful flowers appeared. And now I have a compassionate community around me. Palliative Care Queensland is helping to water the seeds and nurture the roots of compassionate communities throughout Queensland. তো এই যে ভিডিওটা দেখলেন, এখানে সিম্পল একটা বাগান বা ফুল গাছ লাগানোর একটা ছবি দেখানো হয়েছে, যেখানে ফার্স্ট যে পার্সনটা ছিল সে নিজের বাগান খুব ভালোই করতে পেরেছিল, কিন্তু যখন যে দেখলো তার পাশের বাড়ির বব, যে কিছুদিন আগে তার স্ত্রীকে হারিয়েছে, একাকী একটা মানুষ, তার বাগানে কোনো ফুল হচ্ছে না, তখন সে ববকে হেল্প করতে লাগলো। হেল্প করে যখন দেখলো যে আহ, আহ, মানে হেল্প করার অফার দিল, ববও রাজি হলো, এবং দুজনে মিলে তখন ববের বাগানোর যত্ন নিল, এবং ববের বাগানও সেখানে কিন্তু ফুল টুল হয়ে গেল। তারপর তারা গেল হচ্ছে জেনের বাড়িতে, যেখানে জেনের হাজবেন্ড হচ্ছে ক্যান্সারের রোগী, তাদের বাগানও কোনো ফুল টুল হচ্ছিল না। পরে তারা জেনের পরিবারকেও হেল্প করলো, তাদের বাগানও এরকম ফুল ফুটলো। কয়দিন পরে যখন জেনের হাজবেন্ড মারা গেল, জেন একাকী হয়ে গেল। সো এখানে আস্তে আস্তে বাগানের গল্পটা থেকে তারা আবার একটা হলো, তাদের মধ্যে একটা কম্প্যাশনেট ফ্রেন্ডশিপ নেটওয়ার্কের মতন হয়ে আছে, যে একজন আরেকজনের কাছে স্টোরি শেয়ার করতো, সময় কাটাতো, কথা বলতো। সো জাস্ট এক্সাম্পলের মধ্যে দেখানো হয়েছে কম্প্যাশনেট কমিউনিটি কিভাবে গ্রো করেছে। আর একটা জিনিস দেখেন এখানে, একটা লাইন যে আমি ইয়া মানে আমার কানে করলো, যে ফার্স্ট যে পার্সনটা কি বলছে, যে আফটার মানে আই মিন টেকিং কেয়ার অফ মাই ওন গার্ডেন, আই অলসো হেল্প বব ইন গার্ডেনিং।
মানে কি, আমি কিন্তু আমার কাজ শেষ করার পরে তারপরে কিন্তু আমি ববকে হেল্প করছি। মানে আমি বোঝানোর চেষ্টা করছি যে এই ধরনের কাজগুলো বা ভলান্টিয়ারিজমের জন্য আপনার কিন্তু এমন না যে আপনাকে সারা দিন বা সারা সময় আপনাকে কিন্তু যে স্পেন্ড করতে হবে। আপনার নিজের কাজ করার পরেও বা কাজের ফাঁকে ফাঁকে অল্প একটু সময় কিন্তু আপনি আরেকটা মানুষের কাছে স্পেন্ড করতে পারেন, যে তার মুখে একটু হাসি ফোটানোর জন্য, তাকে একটু ভালো রাখার জন্য। ঠিক আছে? সো এই ভিডিওটার আইডিয়াটা কি সবার কাছে ক্লিয়ার? বা আমি যেগুলা বললাম কথাগুলা, কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা। ওকে, ঠিক আছে। তাহলে এই কম্পিটিশন যে কমিউনিটি গুলা আছে, এগুলো প্রিন্সিপাল বা কমন ফিচার গুলো কি? ফার্স্ট অফ অল তাদের মধ্যে কিন্তু ফার্স্ট যে লাইনটা বলেছে, দিস ইনিশিয়েটিভস আর লেড বাই দ্য কমিউনিটি ফর দ্য কমিউনিটি ইন দ্য কমিউনিটি, মানে কমিউনিটির একজন মানুষই কিন্তু কমিউনিটির অপর মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে এখানে। সো এখানে শেয়ার্ড রেসপন্সিবিলিটি ফর কেয়ার থাকে, এখানে তাদের ইনক্লুসিভ ভ্যালুস থাকে, তাদের ডিগনিটি বজায় থাকে, এবং এখানে এম্পাওয়ারমেন্ট হয়। কারণ এই যে এখানে যে ফ্যামিলিজ গুলো আছে, পেশেন্ট নিজে অথবা ভলান্টিয়ার্সরা কিন্তু এই কেয়ার নেটওয়ার্কের পার্ট হয়ে যায়, এবং আস্তে আস্তে কিন্তু একটা পার্টনারশিপ গড়ে ওঠে। পার্টনারশিপের মাধ্যমে কিন্তু এখানকার যে কমিউনিটি সিটিজেন আছে, কমিউনিটি গ্রুপস আছে, হেলথ কেয়ার সার্ভিসেস, সবগুলোর মধ্যে কিন্তু একটা লিঙ্কিং বা বন্ডেজ গড়ে ওঠে কিন্তু আস্তে আস্তে। সো এই যে এখন আমি দেখাচ্ছি যে 9টা পয়েন্ট, এটা যে ওই অ্যালান ক্যালহারের যে কম্প্রেশন সিটি চার্টার আছে সেখানে এই পয়েন্টগুলো দেওয়া আছে, যে একটা কম্প্রেশন সিটি কি কি ক্রাইটেরিয়া থাকতে পারে। সো এটা একটা হচ্ছে যে ওখানে যে লোকাল হেলথ পলিসি আছে তার মধ্যে কিন্তু কম্প্রেশনকে একটা এথিক্যাল ইম্পারেটিভ, মানে একটা কি বলবো, এথিক্যাল একটা অংশ হিসেবে দেখা হয়। 2 নম্বর হচ্ছে যে ওখানকার যারা আছে, বয়স্ক রোগী আছে, এজেড যারা আছেন, বা যারা লাইফ থ্রেটানিং ইলনেসের মধ্যে দিয়ে যাচ্ছে, অথবা যারা কাউকে হারিয়েছেন, মানে বিরিভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের স্পেশাল নিডগুলোকে পূরণ করা হয়। তারপর সোশ্যাল এবং কালচারাল যে ডিফারেন্স আছে সেটার প্রতি একটা স্ট্রং কমিটমেন্ট থাকে। লোকাল যে গভর্নমেন্ট পলিসি আছে তার মধ্যে কিন্তু গ্রিফ, বিরিভমেন্ট কেয়ার এবং প্যালিয়েটিভ কেয়ার সার্ভিসকে ইনভলভ করা হয়েছে। এবং যে কমিউনিটির যে মেম্বার আছে তাদের কিন্তু যে বিভিন্ন ধরনের সাপোর্টিভ যে ইয়েগুলো আছে, লাইক সাপোর্ট সিস্টেম আছে, ইন্টারাকশন আছে, কমিউনিকেশন আছে, সেগুলোর প্রতি তাদের একটা কিন্তু ভালো অ্যাক্সেস থাকে। তারপর হচ্ছে ওখানকার যারা ইন্ডাজিনিয়াস পিপল আছে বা আদিবাসী যারা আছে তাদের সাথে কিন্তু একটা ইয়ে থাকে, কানেকশন থাকে। এবং এই যে যারা কোনো ইয়ের মধ্যে দিয়ে যায়, কি বলবো, যে হারানোর মধ্যে দিয়ে যায়, যে কখন যখন প্রিয়জনকে হারায় তখন তাদের মেমোরি গুলোকেও কিন্তু এগুলাকে কিন্তু আবার কি আই মিন সেলিব্রেট করা, মানে বিভিন্ন অকেশনে সেলিব্রেট করা, মেমোরিগুলোকে টিকিয়ে রাখা, সেই কাজগুলো করা হয় কিন্তু। সো গ্রিফ অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার সার্ভিসের প্রতি ইজি অ্যাক্সেস থাকে। তারপর যেটা বলছে, যারা ডিসঅ্যাডভান্টেজ পিপল, আই মিন সেটা ইকোনমিক্যাল সাফারিং এর মধ্যে হতে পারে বা রুরাল বা রিমোট এরিয়াতে থাকতে পারে। তারপর কিছু আন্ডারসার্ভ পপুলেশন লাইক ইন্ডিজিনাস পিপল বা হোমলেস পিপল, তাদেরও কিন্তু আলাদা কিন্তু তাদেরকে যাতে রেকগনাইজ করা হয় এবং তাদেরও যাতে ঠিক মতন এই অ্যাক্সেসটা পায় সেটাও এনশিওর করা হয়। এবং স্পিরিচুয়ালিটি ক্ষেত্রে যে স্পিরিচুয়াল যে ট্রেডিশন কাস্টমস আছে, তারপর সেই জিনিসগুলো এখানে মেনটেন করা হয় এখানে, এবং স্পিরিচুয়াল সাপোর্টটা দেওয়া হয়। সো একটা কম্পিটিশন সিটি হতে গেলে এই ধরনের ক্রাইটেরিয়াগুলো থাকতে হয়। সো কম্পাশনেট কমিউনিটি কি করে, যে এখানে কেয়ার এবং সাপোর্টটা দেওয়ার চেষ্টা করছে, যে একটা হলিস্টিক কেয়ার, একটা কমিউনিটি ডেভেলপমেন্ট হয়, আই মিন কমিউনিটির মধ্যে কম্পাশনের ডেভেলপমেন্ট হয়, পার্টনারশিপ বন্ডিং গ্রো করে, অ্যাওয়ারনেস রেজ করা, যে এই যে যেমন ধরনের আই মিন প্যালিয়েটিভ কেয়ার নিড সম্বন্ধে, ডেথ অ্যান্ড ডাইং, আই মিন এই ধরনের যেগুলা ডেথ ক্যাফে, এই জিনিসগুলোর মাধ্যমে অ্যাওয়ারনেস বাড়ানো হয়। কমিউনিটিকে অ্যাক্টিভ করে একজন আরেকজনের পাশে কম্পাশনেট অ্যাকশনের মাধ্যমে দাঁড়ানোর চেষ্টা করা হয়, এবং যে অ্যাডভোকেসি এবং পলিসি আছে তার মধ্যে কিন্তু এই জিনিসগুলোকে ইন্টিগ্রেট করা হয়। সো এটার বেনিফিটটা কি? যদি আমরা বলি, যদি পেশেন্ট এবং ফ্যামিলির জন্য তাদের কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করে, ডিগনিটি এনশুড হয়, এবং আইসোলেশন, ডিটাচমেন্ট এগুলো কমে আসে। কেয়ার গিভারদের জন্য কি লাভ? কেয়ার গিভার বার্ডেন কমে আসে, এবং সোশ্যাল সাপোর্ট বা বন্ডিং গুলো আরো স্ট্রং হয়। সোসাইটির জন্য কি হতে পারে, যে স্ট্রঙ্গার সোশ্যাল ফেব্রিক, মানে সোশ্যাল কানেকশনটা আরো বেটার হয়, ট্রাস্ট বিল্ড আপ ভালো হয়, এবং একই সাথে হেলথ কেয়ার সিস্টেমের উপরে কিন্তু যে লোডটা আছে বার্ডেনটা কমিয়ে আনে, এবং এটাও কস্ট ইফেক্টিভ হয়। সো কমিউনিটি কেয়ারটা যদি আমরা এনশিওর করতে পারি, দেন নো ওয়ান উইল বি অ্যাবার্ডন টু সাফারিং, মানে সবাই আসলে এই কেয়ারের মধ্যে আস্তে আস্তে চলে আসতে পারবে। সো এখানে ডিফারেন্ট স্টেক হোল্ডাররা কাজ করতেছে, যেমন হেলথ অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার প্রফেশনালরা কাজ করতে পারেন, ইন্ডিভিজুয়াল পিপল, লোকাল গ্রুপস করতে পারেন, বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশন এনজিও আছে তারা কাজ করতে পারে, লোকাল গভর্নমেন্ট এবং আই মিন ন্যাশনাল গভর্নমেন্ট যারা আছে তারাও এখানে আছে। এর মাধ্যমে বিভিন্ন সিভিক ইনস্টিটিউশন,
লাইক সেটা স্কুল কলেজ হতে পারে, মিডিয়া হতে পারে, বিভিন্ন ওয়ার্ক প্লেস হতে পারে, আই মিন বিভিন্ন ইউনিয়নস, লিডার্স, কমিউনিটি বেসড অর্গানাইজেশন, সবাই কিন্তু এখানে স্টেক হোল্ডার। সো সবাই মিলে কিন্তু এখানে আলাদা আলাদা রোল প্লে করে একসাথে সমন্বিতভাবে কোঅর্ডিনেট হতে এই পুরো সাপোর্টটা দিতে পারে। So এখন যদি বিভিন্ন কম্পেশনের কমিউনিটির যদি আমি ছবি দেখতে চাই, মানে নাম দেখতে চাই, তাহলে এরকম বিভিন্ন নাম আছে। আপনারা যদি কেউ ইয়েতে ঢুকেন, পিসিআই, পাবলিক হেলথ প্যালিয়েটিভ কেয়ার ইন্টারন্যাশনাল, সো এটা একটা ওয়েবসাইট আছে, ওখানে গেলে এই ধরনের এই কম্পারেশন সিটিগুলোর এক্সাম্পল দেখতে পারবেন। এখান থেকে আমি জাস্ট এক দুইটা আমি জাস্ট দেখাচ্ছি, ওখানে অনেক এরকম 10-12টার নাম আছে যারা এই ধরনের ক্রাইটেরিয়াকে ফিল আপ করে বিভিন্ন দেশে। এবং প্রতি বছর কিন্তু, প্রতি বছর বা প্রতি 2 বছর পর পর কিন্তু এই পাবলিক হেলথের উপর কিন্তু কনফারেন্স হয়, মানে পাবলিক হেলথ ইন প্যালিয়েটিভ কেয়ার, সেটার উপর কনফারেন্স কিন্তু হয় রেগুলার। সো কম্পাশনেট কমিউনিটি কথা বলতে গেলে সবার আগে আমাদের কাছে যে নামটা ভেসে ওঠে সেটা হচ্ছে কেরালার কথা। কেরালার কোচিকোড, বা যেটা ওরা উচ্চারণ করে কোরিকোড, কোরিকোড ইন্ডিয়া। সো কেরালা যেটা হচ্ছে আমাদের এই এশিয়ার মধ্যে মেইন যে কম্পাশনেট কমিউনিটি আইডিয়াটা নিয়ে আসে। সো 1993 থেকে এটা শুরু হয় এটা। এবং এটা আস্তে আস্তে এই নেটওয়ার্কটা গড়ে ওঠে, যেখানে মেইনলি কমিউনিটির মানুষজনকে, ভলান্টিয়ারদেরকে সাথে নিয়ে এখানে তারা এই কমিউনিটি নিডগুলো মেটানোর চেষ্টা করছে। সো এবং তাদের মধ্যে একটা ইয়ে আছে যে স্টুডেন্ট, এটা কি কি যেন হয়, প্যালেটিভ কেয়ার স্টুডেন্ট এস, কি যেন, পিসিএসএ, প্যালেটিভ কেয়ার স্টুডেন্ট ইনিশিয়েটিভ, যার মধ্যে দেখতে পাচ্ছেন যে 68টা ইনস্টিটিউশনের থেকে প্রায় 3,000 স্টুডেন্ট ভলান্টিয়ার কিন্তু একসাথে কাজ করতেছে এই প্যালেটিভ কেয়ার সার্ভিসটা দেওয়ার জন্য ভলান্টিয়ার নেটওয়ার্কের মাধ্যমে। সংখ্যাটা এখন আরো বেশি হবে, এটা আরো পুরনো ডাটা। সো এরপরে আরেকটা এক্সাম্পল যেমন আছে, যেমন ইংল্যান্ডের ইউকের প্লাইমাউথের কথা বলা হচ্ছে। সো যেখানে সেন্ট লুইস হসপিটাল আছে, যারা হোমলেস এবং প্রিজন কমিউনিটি যারা আছে, যে এন্ড অফ লাইফে তাদেরকে তারা ইয়েটা দিচ্ছে। এবং এখানে এলমা দ্য এলিফ্যান্ট স্কুল প্রোগ্রাম অ্যান্ড স্কাল্পচার ট্রেল, বিভিন্ন প্রোগ্রাম আছে যার মাধ্যমে কিন্তু বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেন্সিটাইজেশন প্রোগ্রাম, ডেথ কনভারসেশন, আই মিন ডেথ লিটারেসি, এই জিনিসগুলো করা হয়। সো এরকম আরো বিভিন্ন প্রোগ্রামের নাম, হোম কেয়ার সার্ভিস ওদের আছে। এবং তারা এন্ড অফ লাইফ নেটওয়ার্কও গড়ে উঠছে যে বিভিন্ন লোকাল অর্গানাইজেশন গুলো আছে তাদের সাথে। সো আমি আর এক্সাম্পল দেখালাম না, বাট আরো 8-10টা এক্সাম্পল কিন্তু এখানে আছে। তার সাথে আমি যদি আমাদের দেশে কথা বলি, কম্পাশনেট করাইল এবং কম্পাশনেট নারায়ণগঞ্জ, সেটা যেহেতু আমি আগেই লেকচারে আলাপ হয়ে গেছে, সো এখানে আমি আর নতুন করে আনি নেই এটা। সো এই কম্পাশন কমিউনিটি আবার কিভাবে গড়ে উঠতে পারে, কিভাবে আমাদের এই ভিশনটাকে রিয়েল করতে পারে? সো ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাওয়ারনেস এবং সেন্সিটাইজেশন প্রোগ্রামের মাধ্যমে। কারণ এখানে যে যে সাইলেন্স অ্যারাউন্ড ইলনেস, ডেথ অ্যান্ড ডাইং এবং কেয়ার গিভিং ইস্যুস গুলো আছে, সেগুলো নিয়ে কথা বলতে পারি আমরা, আমরা আমাদের কমিউনিটিকে সেন্সিটাইজ করতে পারি। তারপর যেটা হচ্ছে ভলান্টিয়ার মোবিলাইজেশন এবং ট্রেনিং, যে আমাদের অর্ডিনারি যারা কমিউনিটি পিপল আছে তাদেরকে এম্পাওয়ার করা, যাতে তারা কন্ট্রিবিউট করে। তারপর লোকাল যে অর্গানাইজেশন, সিভিক অর্গানাইজেশন, কমিউনিটি বেসড অর্গানাইজেশন যা আছে, সবগুলোর সাথে আমাদের পার্টনারশিপ গড়ে তোলা। দেন একটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে পলিসি অ্যাডভোকেসি করা, এবং যে হেলথ কেয়ার সিস্টেম আছে সেটার মধ্যে ইন্টিগ্রেট করা। সো এই যে স্মল স্টেপগুলো যেগুলো আছে, স্টেপগুলো যদি আমরা অল্প অল্প করে স্টেপগুলো নিয়ে সামনে আগাই, যখন আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র স্টেপ থেকে কিন্তু আমরা একটা কমিউনিটিকে ডেভেলপ করতে পারি এবং কালচারাল ট্রান্সফরমেশনটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারি। সো অফকোর্স দিস ইজ নট ইজি, এবং আমরা কাজ করতে গিয়ে বুঝেছি আপনারাও এখন কক্সবাজারে কাজ করতে গিয়ে বিভিন্ন প্রবলেম ফেস করছেন। যেমন যেটা সবচেয়ে বড় সমস্যা, যে আমাদের কালচারাল ট্যাবু, সোশ্যাল স্টিগমা আছে। যেমন আমরা টকিং অ্যাবাউট ইলনেস, ডেথ, গ্রিফ, এগুলো নিয়ে কথা বলতে আমরা আহ, কিছুটা জড়তা বোধ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি না। তারপর আমাদের লিমিটেড রিসোর্স এবং ট্রেনিং আছে, ট্রেনিং খুবই লিমিটেড। তারপর যেটা হয় যে স্পেশালি ভলান্টিয়ার এঙ্গেজমেন্ট ওভার টাইম সাস্টেন করাটা খুব বড় একটা চ্যালেঞ্জ। এবং লিডারশিপ, ট্রু লিডারশিপ, যে যারা এই কাজটাকে সামনে নিয়ে যেতে পারবে এবং কোঅর্ডিনেট করতে পারবে, এই জিনিসগুলো আহ, একটা বড় চ্যালেঞ্জ। সো এই চ্যালেঞ্জগুলোকে অ্যাকনোলেজ করে নিয়ে তারপর এগুলোকে ওভারকাম করার আমাদের চেষ্টা করতে হবে। এবং যেটা বললাম যে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা চাইলে কিন্তু আস্তে আস্তে আমাদের গন্তব্য লক্ষ্যের দিকে আগায় যেতে পারি। সো কি টেকওয়েজটা কি আসেন, আমি এখানে আবার একটু থেমে আবার সবাইকে আবার মনে করে দিই। সো কি বলছিলাম, যে ফার্স্টে এমপ্যাথি যেটাকে বলা হচ্ছে যে ফাউন্ডেশন অফ হিউম্যান কানেকশন, পরবর্তীতে কম্প্যাশন যেটা, সেটা হচ্ছে এমপ্যাথি ইন অ্যাকশন। সো এমপ্যাথিটাকে রিয়েলাইজ করার পরে সেটাকে যখন আমি অ্যাকশনের মাধ্যমে কিছু করছি, সেটাকে করা হচ্ছে কম্প্যাশন। আর কম্প্যাশনেট কমিউনিটি কি, যে ইন্ডিভিজুয়ালিজম থেকে বের হয়ে কালেকটিভলি আমরা যদি ডিগনিটি এবং ওয়েলবিং এর জন্য যদি কেয়ার করি, তাহলে সেটাকে বলা হচ্ছে কম্প্যাশনেট কমিউনিটি, যেখানে ইচ অফ আস হ্যাজ এ রোল টু প্লে।
সো আমরা যদি পার্সোনাল অ্যাজ ওয়েল এজ কমিউনিটি লেভেলে যদি আমরা কম্পাশনকে নার্চার করতে পারি, তাহলে কিন্তু উই ক্যান ট্রুলি চেঞ্জ হাউ উই লিভ, হাউ উই কেয়ার অ্যান্ড হাউ উই ডাই। সো কল টু অ্যাকশন, যে আমি শেষ করার আগে দিয়ে বলবো যে রিফ্লেক্ট করি। সো প্রথমে আমি নিজের দিকে রিফ্লেক্ট ব্যাক, রিফ্লেক্টিং অন আওয়ার সেলফস, যদি পিছন ফিরে তাকাই, হাউ ক্যান আই প্র্যাকটিস কম্পাশন ডেইলি, দেন কানেক্ট করি নিজেকে। সো আই মিন যদি আমার কম্প্যাশনেট কোনো নেটওয়ার্ক থাকে সেটার সাথে আমি জয়েন করি, অথবা আমরা নিজেরাই ইনিশিয়েট করতে পারি এরকম আই মিন কমিউনিটি অ্যাকশনের মাধ্যমে, স্টেপ বাই স্টেপ। অ্যান্ড একটা কি করতে পারি, যে আমাদের এনকারেজ স্মল অ্যাক্ট অফ কাইন্ডনেস, যে ছোট ছোট স্টেপস এর মাধ্যমে দিয়ে শুরু করে, যদি শুরু করি তাহলে এটা কিছুটা রিপলিং ইফেক্ট আসবে। রিপলিং ইফেক্ট মানে কি, যখন আপনার ধরেন একটা শান্ত পাথর পুকুরের মধ্যে যদি আমরা একটা ঢিল ছুঁড়ে মারি, তাহলে কিন্তু একটা কি বলবো, ঢেউ কিন্তু, যে এটাকে রিপলিং ইফেক্ট আছে, একটা ঢেউয়ের ঢাকায় কিন্তু আরেকটা ঢেউ আগায় যায়, এরকম কিন্তু হতে পারে। সো আপনার এই স্মল অ্যাকশন, ছোট ছোট অ্যাকশন কিন্তু আস্তে আস্তে কিন্তু রিপলিং ইফেক্ট হলে আপনার দেখা দেখি কিন্তু আরো অন্য মানুষগুলো কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসবে। So, এবং এটা নেটওয়ার্ক বা কমিউনিটি করে উঠবে। সো দালাই লামার এই কোটটা দিয়ে শেষ করি, ইফ ইউ ওয়ান্ট আদার্স টু বি হ্যাপি, প্র্যাকটিস কম্প্যাশন। ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, আই মিন ইউর সেলফ, অলসো প্র্যাকটিস কম্প্যাশন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। কারো কোনো কোয়ারিজ বা কোনো কিছু আছে কিনা? শেষ, লেকচার শেষ। থ্যাংক ইউ সো মাচ স্যার। পার্টিসিপেন্টদের জন্য কারো যদি কোনো কোয়ারিজ থাকে, প্লিজ স্যারকে অ্যাড্রেস করতে পারেন আপনারা। স্যার মনে হয় কারো কোনো কোয়ারিজ নাই এখন। হুম, ঠিক আছে। কোয়ারিজ না থাকলে তাহলে এখানেই শেষ করি তাহলে আজকে আমরা। ওকে, স্যার তাহলে সামনের হয়তো মঙ্গলবার আবার ইয়ে হবে আর কি।